আসসালামু আলাইকুম। আজকে আমাদের সাথে রয়েছেন একজন বিশেষ অতিথি মোহাম্মদ মাহমুদুল হাসান মৃদুল ভাইয়া। ভাইয়াকে অসংখ্য শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি আমাদের সাথে উপস্থিত থাকার জন্য। আসসালামু আলাইকুম ভাইয়া, কেমন আছেন? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। হ্যাঁ, আলহামদুলিল্লাহ ভালো আছি। সংক্ষেপে আমি ভাইয়ার পরিচয় দিতে চাই। ভাইয়া বর্তমানে পিএইচডি করছেন কানাডায়, ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলাম্বিয়াতে। এছাড়াও তিনি একজন ইরাসমাস স্কলার। ভাইয়ের প্রোগ্রাম ছিল মেরিন এনভায়রনমেন্ট এন্ড রিসোর্সেস এর উপর, এবং তার মোবাইলিটি ছিল ফ্রান্স, স্পেন, বেলজিয়াম এবং জার্মানিতে। আজকে আমরা ভাইয়ার যাত্রা এবং ইউরোপ বনাম কানাডা অভিজ্ঞতা সম্পর্কে জানবো। তো শুরুতে আমি একটু বলতে চাচ্ছি সংক্ষেপে ভাইয়ার সাথে আমার পরিচয় কিভাবে হয়েছে। ভাইয়ার কিন্তু আরো দুটি পরিচয় রয়েছে। ভাইয়া কিন্তু ইরাসমাসে থাকাকালীন সময় তিনি তার প্রোগ্রাম রিপ্রেজেন্টেটিভ ছিলেন। এছাড়াও ইরাসমাস মুন্ডুস বাংলাদেশ অ্যাসোসিয়েশনের ডেপুটি কান্ট্রি রিপ্রেজেন্টেটিভ হিসেবে ছিলেন। আমার সরাসরি ইরাসমাস মুন্ডাস অ্যাসোসিয়েশনে ভাইয়ার আন্ডারে সরাসরি কাজ করার সৌভাগ্য অর্জন হয়েছিল, এবং এভাবেই আমার হচ্ছে গিয়ে ভাইয়ার সাথে ইন্টারাকশন হয়েছে। এবং ভাইয়া সম্পর্কে যেটা না বললেই না, যে ভাইয়া অনেক কাইন্ড এবং গ্রাউন্ডেড পার্সন। আপনার কখনো কোনো কিছু সম্পর্কে যদি প্রশ্ন থাকে, আপনি যদি ভাইয়াকে জিজ্ঞেস করেন, ভাইয়া নিজের সময় বের করে কিন্তু আপনার প্রশ্নের উত্তর দিবেন। তো এটা অনেক কিছু, যখন আমরা বাংলাদেশ থেকে বাইরে আসি বা বাইরে থাকাকালীন সময় এই ছোটখাটো সমস্যার সমাধানগুলো বা পরামর্শগুলো আমাদের সবার জন্য অনেক বড় বিষয়। তো এটা ছিল ভাইয়াকে আমি কিভাবে চিনি এবং ভাইয়ার সম্পর্কে একটা সংক্ষিপ্ত পরিচয়। এখন আমি কথা না বাড়িয়ে সরাসরি ভাইয়ার কাছে চলে যাব কিছু প্রশ্ন নিয়ে। তো আমার প্রথম প্রশ্ন থাকবে ভাইয়ার কাছে, যে আপনি বাংলাদেশে পড়ালেখা করেছেন, এরপরে ইউরোপে মাস্টার্স এর জন্য অ্যাপ্লাই করেছেন। ওয়াই ইউ হ্যাভ চুজেন ইউরোপ? আপনার কাছে তো অনেক অপশন ছিল, যে ইউএসএ, কানাডা, অস্ট্রেলিয়া। কেন আপনি ইউরোপকে বেছে নিয়েছেন? ওকে, প্রথমেই ধন্যবাদ আমাকে আজকে আহ, এই পডকাস্টে নিয়ে আসার জন্য। সো আমি শুরুতেই শুরু করব যে আমার সিদ্ধান্তটা আহ, কোনো সময়ই শুধু বিদেশ যাওয়ার জন্য ছিল না। আমি আসলে এমন একটা সিস্টেম খুঁজতেছিলাম যেখানে আমাকে চিন্তা করতে শেখাবে, প্রশ্ন করতে শেখাবে এবং নিজে নিজে সেটাকে অ্যান্সার করতে শেখাবে। সো ইউরোপের যে মাস্টার্স প্রোগ্রাম গুলা আছে সেখানের মধ্যে বিশেষ করে ইরাসমাস সে যে প্রোগ্রামগুলা, এটা খুবই রিসার্চ বেসড এবং এখানে বিভিন্ন কালচারাল ইন্টিগ্রেশন করা হয়। আহ, আমি এখানে শুধু একটা দেশের শিক্ষা ব্যবস্থা নয়, একসাথে আমি 3 থেকে 4টা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কালচারের সাথে কালচারের সাথে অ্যাডজাস্ট করব। আমি যদি আমার দেশে পড়াশোনা করতাম, আ- আমি হয়তো কমফোর্ট জোনে থেকে পড়াশোনা করতে পারতাম। বা আমি যদি অস্ট্রেলিয়া কিংবা কানাডা বা শুরুতে ইউএসএ আসতাম, তাহলে হয়তো আমার আহ, এই আহ, এই সুযোগটা হতো না। সো আমি মনে করব যে ফান্ডামেন্টাল রিসার্চ বেসড অ্যান্ড বিভিন্ন কালচার ইন্টিগ্রেশনটা একটা ইউনিক পার্ট ফর ইরাসমাস অ্যান্ড ফর ইউরোপ। ভাইয়া, এখন আমি পরবর্তীতে আপনার কাছে জিজ্ঞেস করতে চাই, আমরা যখন দেখি ভাইয়ার একাডেমিক ব্যাকগ্রাউন্ড, ভাইয়া কিন্তু তার মাস্টার্স থাকাকালীন সময়ে 4টা ভিন্ন দেশে পড়ালেখা করেছেন, হ্যাঁ। তো এই যে একটা যাত্রাটা ছিল আপনার, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা বা ইউরোপের শিক্ষা ব্যবস্থা কিন্তু অনেকটা ভিন্ন, হ্যাঁ। তো এইখানে আপনার সামগ্রিক অভিজ্ঞতা কেমন ছিল? আপনি কিভাবে এই নতুন ব্যবস্থার সাথে ওভারকাম করেছেন? সত্যি বলতে শুরুটা সহজ ছিল না। বিশেষ করে ইউরোপের শিক্ষা ব্যবস্থা সেলফ ড্রিভেন। এখানে কেউ আপনাকে বলে দেয় না যে এটা পড়ো, এটা মুখস্থ করো। সো মোস্ট কমন যে সিনারিওটা আমরা দেখি, এরা বিভিন্ন ইস্যু আছে, তারা ইস্যুটা রিপ্রেজেন্ট করে এবং তারা বের করে, তুমি একটা সলিউশন বের করো। সো শুরুর দিকে প্রেজেন্টেশন, গ্রুপ ওয়ার্ক, বিভিন্ন রিসার্চ কাজে সবাইকে নিজের মতো করে চিন্তা করতে হয়, নিজের মতো করে সলিউশন বের করতে হয়। সো এটা শুরুর দিকে সহজ ছিল না, কিন্তু ধীরে ধীরে আমি ফাইন্ড আউট করতে পারি যে কিভাবে সলিউশন করতে হবে, কিভাবে চিন্তা করতে হবে এবং কিভাবে নিজের আইডিয়াটাকে আত্মবিশ্বাসের সাথে অন্যর কাছে রিপ্রেজেন্ট করতে হবে। আহ, এই মানিয়ে নেওয়ার প্রক্রিয়াটা ইউরোপের একটা খুব ভালো রিসার্চার হিসেবে গড়ে তোলার একটা বেস্ট।
এর পরবর্তীতে যদি আমি আসি, যে আমাদের যখন মাস্টার্স শেষ হয়, হ্যাঁ, মাস্টার্স শেষ হওয়ার পরে আমরা সবাই একটু কিউরিয়াস থাকি বা আমরা অনেক ফ্রাস্ট্রেটেড থাকি যে কি করব এরপরে। এরপরে কি, মাস্টার্স এর পরে কি, হ্যাঁ। তো অনেকে চিন্তা করে জব করব, অনেকে চিন্তা করে হয়তো পিএইচডি করব। তো এই যে মাস্টার্স শেষ করার পরে আপনার জীবনটা কেমন ছিল, মানে কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছিলেন, যদি আপনার বাস্তব অভিজ্ঞতার সাথে বলতেন। মাস্টার্স শেষ করার পরে বড় যেই চ্যালেঞ্জটা ছিল সেটা হলো যে নিজের ক্যারিয়ারের ট্রাজেক্টরিটাকে ঠিক করা। এই জায়গাটা অনেকে অনেক কম কথা বলে, কিন্তু এটা একটা কঠিন ধাপ। অনেক সময় ইরাসমাসের মতো শক্ত, মানে একটা ভালো ডিগ্রি শেষ করার পরে মানুষের অনেক ধরনের অপশন খুলে যায়, লাইক রিসার্চ, ইন্ডাস্ট্রি, পিএইচডি, বিভিন্ন দেশের বিভিন্ন বিভিন্ন সরকারি সেক্টরগুলো ওপেন হয়ে যায়। সো চ্যালেঞ্জ ছিল যে অনেকগুলো অপশনের মধ্যে কোন অপশনটা চুজ করব। জীবনের একটা নির্দিষ্ট সময়ের পরে লাইফের অনেক সীমাবদ্ধতা চলে আসে। যেমন জীবনের এক্সপেকটেশন অনেক হাই হয়ে যায়। আহ, নিজের জীবনের সাথে ম্যাচ করে স্যালারি, অপরচুনিটিস, লং টার্ম ডিস্টাবিলিটি, এগুলোর রেসপন্সিবিলিটিও ঘাড়ে ঘাড়ে হচ্ছে এসে পড়ে। সো অনেক সময় মনে হয় যে একটা আহ, ভালো ডিগ্রি পাওয়ার পরে আসল কাজটা শুরু। নিজের স্কিল, নিজের লাইফ স্টাইল, নিজের জীবনের লক্ষ্য, এই তিনটা একসাথে ম্যাচ করে ক্যারিয়ার পাথওয়ে চুজ করাটা হচ্ছে সব থেকে বড় সিদ্ধান্ত। সো এই সময়টাতে আমি শিখছি যে আহ, অনেক ভালো অপশন আছে, বাট লং টার্মে সেটা আমার জন্য নাও ভালো হইতে পারে। সো অনেক সময় ফোকাস থাকলে এটা অনেক সুবিধা। আহ, তাহলে জীবনের অনেক সাইড অপশনগুলোকে রিজেক্ট করা যায়। আহ, এই সময়টা অনেক কঠিন ছিল। আমি আহ, এই জায়গায় সব থেকে আমার লাইফে অনেক বড় শিক্ষাগুলো অর্জন করছি। আহ, একজন স্টুডেন্ট পার্সপেক্টিভ ছেড়ে এসে, মানে আমি চিন্তা করা শুরু করছি যে আমি লাইফে কি করতে চাই এবং ওই পাথওয়েটা আমাকে আসলে কি দিবে। এর পরবর্তীতে যদি আমি আসি, যে আপনি 2 বছর, প্রায় জীবনে 2টা বছর ইউরোপে ছিলেন, হ্যাঁ, ফ্রান্সে ছিলেন, স্পেনে ছিলেন, বেলজিয়ামে ছিলেন, জার্মানিতে ছিলেন, হ্যাঁ। তো ম্যাক্সিমাম সময় দেখা যায় স্টুডেন্টরা মাস্টার্স যদি ইউরোপে করে থাকে, ইউরোপে থাকতে চায়, ইউরোপ ছেড়ে যেতে চায় না, হ্যাঁ। কিন্তু এই ক্ষেত্রে যখন আপনাকে আমরা দেখি, আপনি কিন্তু ইউরোপে পড়াশোনা শেষ করার পরে আপনি কানাডায় যাওয়ার একটা বড় সিদ্ধান্ত নেন, হ্যাঁ। এই যে এই সিদ্ধান্তটা নিয়েছিলেন, বা এই সিদ্ধান্ত নেওয়ার পিছনে আপনাকে কি ইন্সপায়ার করেছিল? ওকে। সো আমি এরাসমাস শেষ করার পরে আমার যে স্ট্রেংথ ছিল সেটা ছিল আমার রিসার্চের যে ব্যাকগ্রাউন্ড আমাকে প্রোভাইড করেছে এরাসমাসের সময় সেটা। সো আমি শুরু থেকেই আমার এই রিসার্চের যে ইনিশিয়াল স্টেটাসটাকে ইউজ করে আমি নিজেকে গ্লোবাল গ্রাজুয়েট মনে করতাম, যে পৃথিবীর সব জায়গা আমার জন্য ওপেন। কিন্তু কানাডা আসবো এরকমটা চিন্তা করার আগে আমি আমার নিজের এক্সপেকটেশনকে 3টা ক্যাটাগরিতে চিন্তা করছি। যে আমি যেখানে মুভ করব সেখানে একটা আহ, আহ, ভালো রিসার্চ ফ্যাসিলিটি, লিডিং লিডিং জায়গা হবে। আহ, দ্বিতীয়ত, সেই ইনস্টিটিউশনের রেপুটেশন ভালো হইতে হবে। আহ, আমাকে অনেক আহ, ভালো রিসার্চের সুযোগ দিবে। এবং আমার লং টার্ম যে ইমিগ্রেশনের যে পাথওয়ে এগুলা স্টুডেন্টরা ফেস করে সেটা খুব স্মুথ হবে। এগুলার চুজ এই 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 তিনটে একসাথে অ্যালাইন করার পরে আমার কাছে অনেকগুলো অপশন ছিল, বিশেষ করে অস্ট্রেলিয়াতে, তারপর ইউরোপে এবং কানাডাতে। তো আহ, আমি কানাডা চুজ করি। বিশেষ করে আমি যে ইউনিভার্সিটিতে পড়ি, যে ইউনিভার্সিটি অফ ব্রিটিশ কলম্বিয়া, এটা ওয়ান অফ দ্য টপ রেটেড ইউনিভার্সিটি। এবং এইখানকার যে রিসার্চ গ্রুপে আমি জয়েন করছি সেই রিসার্চ গ্রুপের সাথে আমার পরবর্তী কাজ অ্যালাইন করে। আহ, এখানকার ইমিগ্রেশনটা ইজি কম্পারেটিভলি। আমার জাস্ট পুরো কম্পেনসেশন যেই প্যাকেজটা ছিল, যেমন স্যালারি,
আমার অন্যান্য সুযোগ সুবিধা কথা চিন্তা করে আমার মনে হয়েছে যে কানাডা আমাকে বেস্ট অপশন প্রোভাইড করবে আমার রিসার্চের জন্য। এটা আরেকটা প্রশ্ন চলে আসে আপনার এই উত্তরের সাথে, যে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আপনি কি বলবেন, কারণ আপনি ইউরোপে ছিলেন একটা সময়, এখন কানাডাতে আছেন। তো দুটাকে যদি আপনি লাইফস্টাইলকে কম্পেয়ার করেন, হ্যাঁ, ইউরোপ ভার্সেস কানাডা বা নর্থ আমেরিকার সবকিছু মিলিয়ে জীবনযাত্রা, শিক্ষা ব্যবস্থা কিংবা কাজের অপরচুনিটিস গুলো মানে কিভাবে আপনি কম্পেয়ার করবেন, এটা যদি শেয়ার করতেন আমাদের আহ, সাথে। খুব সহজভাবে যদি বলি তাহলে হচ্ছে প্রথমত ইউরোপ আমাকে শিখেছে কিভাবে গভীরভাবে চিন্তা করতে হয়। আর নর্থ আমেরিকা, কানাডা, এদের ক্যারিয়ার পটেনশিয়ালটা অনেক বেশি, যেহেতু এদের ইনস্টিটিউশন বেশি, এখানে অপরচুনিটিস বেশি। সো আমাকে ক্যারিয়ারের জন্য আহ, এই জায়গাটা আমাকে বেশি সাপোর্ট করছে কম্পারেটিভলি টু ইউরোপ। লাইফ স্টাইল এটা আসলে ডিপেন্ড করে লাইফের বিভিন্ন স্টেজের উপরে। সো দুই জায়গায় লাইফ স্টাইল একই রকম। আহ, কিছুটা হয়তো চেঞ্জ পাওয়া যায় ওয়েদার রিজিয়নের উপর বেস করে। বাট ইন টার্মস অফ অপরচুনিটিস, হ্যাঁ, নর্থ আমেরিকা বা কানাডাতে অপরচুনিটিস একটু বেশি কম্পারেটিভলি টু ইউরোপ, যেহেতু এখানে আহ, জার্মান ভাষা বা ফ্রেঞ্চ ভাষা শেখার কোনো লিমিটেশন নাই, সবাই ইংলিশে লাইফ লিড করতে পারে। সো এই সুযোগটা থাকার জন্য অনেকগুলো অপশন ওপেন হয়ে যায় ক্যারিয়ারের জন্য। সো এই জন্য আহ, কানাডা বা হচ্ছে আমেরিকা কিছুটা আগে থাকবে ইউরোপের থেকে। থেকে আরেকটা প্রশ্ন চলে আসে, যদি আমি কম্পারিজনে যাই, হ্যাঁ, অনেকে বলে যে ইউরোপে কিন্তু কাজের ফ্রিডমটা থাকে, মানে হচ্ছে কি উইকেন্ড মানে উইকেন্ড, আপনার স্যাটারডে সানডে আপনি হচ্ছে কি পুরোপুরি ল্যাব থেকে ডিটাচ। হ্যাঁ, কিন্তু কানাডা বা নর্থ আমেরিকার দিকে আপনাকে হচ্ছে গিয়ে স্যাটারডেতেও ইভেন সানডেতেও আপনাকে সুপারভাইজার যদি ইমেল দেয় রাতে, আপনাকে তখনই হচ্ছে গিয়ে তাকে রিপ্লাই ব্যাক করতে হবে, বা হচ্ছে স্যাটারডে সানডেতে বা রাত পর্যন্ত অনেকক্ষণ ধরে আপনাকে ল্যাবে কাজ করতে হবে। হ্যাঁ, তো এই ধরনের কথাগুলো চলে আসে যখন আমরা ইউরোপ বা কানাডা বা নর্থ আমেরিকার সাথে কম্পেয়ার করি। হ্যাঁ, তো এক্ষেত্রে আপনি কি বলবেন, যেহেতু আপনি এটা লাইফ এক্সপিরিয়েন্স করেছেন, যে এটা আসলে কোনটা মিথ বা কোনটা ট্রুথ? ট্রুথ হচ্ছে আমার ওয়ার্কলোড কেমন হবে সেটা ডিপেন্ড করে আমার সুপারভাইজার কেমন সেটার উপর। অনেক সময় ইন প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স, আসিয়ান যারা সুপারভাইজার থেকে থাকে তারা অনেক স্ট্রেট ফরওয়ার্ড হয়, তাদের ল্যাবের প্রেশার বেশি থাকে। বাট যদি নর্থ আমেরিকান প্রফেসর হয় বা অস্ট্রেলিয়ান প্রফেসর হয়, তাদের ল্যাবে টেকনিক্যালি প্রেশার কম থাকে। লাইফ স্টাইল বা ওয়ার্ক কালচার ডিপেন্ড করে আমি কি কাজ করতে চাই। বিশেষ করে যারা যদি ইউরোপের সাথে কম্পেয়ার করি, যে ইউরোপের ফান্ডিংটা লিমিটেড, পিএইচডি প্রজেক্টগুলা পার্টিকুলার একটা আসপেক্টকে বেসড করে হয়। সো এখানে কাজের ইন্ডিপেন্ডেন্স যেমন আছে, কিন্তু অলরেডি কি কাজ হবে সেটা অলরেডি ডিফাইন্ড বাই দ্যাট পার্টিকুলার প্রজেক্ট। সো এখানে কাজটা খুব স্ট্রেট ফরওয়ার্ড। বাট ল্যাটিন আমেরিকা, নর্থ আমেরিকা বা ইউরোপের কথা, কানাডার কথা যদি চিন্তা করি, তাহলে এখানে অনেকগুলো ট্রায়াল অ্যান্ড ইররের মাঝখান দিয়ে যায় প্রত্যেকটা প্রজেক্ট। সো এই জন্য একটা এক্সট্রা প্রেশার থেকে থাকে। যদি ইউরোপের রিসার্চ প্রজেক্ট চিন্তা করি, ইউরোপের রিসার্চ প্রজেক্টে তাদের প্রোটোকল কিংবা উম, কাজ করার ওয়ে কিছুটা প্রি ডিফাইন্ড। আর যদি আমি এখানকার কথা চিন্তা করি, এটা আসলে সেলফ ড্রিভেন, এটা নিজেটা ফাইন্ড আউট করতে হয় প্রবলেম সলভিং এর জন্য। সো এই জন্য আসলে কাজের ও এটা ডিফাইন করে। স্যাটারডে সানডেতে কাজ করতে হয় বেসড অন ল্যাব অন সুপারভাইজার, এটা আসলে খুবই আইডেন্টিক্যাল, এটাকে জেনারেলাইজ করার কোনো সুযোগ নাই। বাংলাদেশ থেকে আমরা যারা সুপারভাইজার খুঁজি বা ল্যাব খুঁজি, তখন আমরা অনেক সময় অনেক কিছু চিন্তা করি না, দেশের বাইরে গেলেই হলো। কিন্তু এটাও চিন্তা করা উচিত। জি। তো এই যে বাংলাদেশ থেকে ইউরোপ এবং ইউরোপ থেকে কানাডা, এই পুরো যাত্রাটার দিকে যদি আপনি পিছনে ফিরে তাকান, হ্যাঁ, তো আপনার কি মনে হয় আপনার জীবনের পাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ লেসন্স বা রিয়েলাইজেশন গুলো কি ছিল?
ওকে, সব থেকে বড় রিয়েলাইজেশন হলো যে ক্যারিয়ার গ্রোথ কখনোই লিনিয়ার না। এটার মধ্যে আপস এন্ড ডাউন অবশ্যই আহ, হয়ে যাবে। প্রথমত আমি প্রথমে ইউরোপ গেছি, তারপর ইউরোপ থেকে কানাডা আসছি। আহ, প্রত্যেকটা স্টেজে সবাইকে সবার জন্য নিজেকে প্রুভ করতে হয়। ভয়েস ছিল, অনেক সময় কনফিউশন ছিল, বাট এটার ফাইন এটা এটা হচ্ছে নিজে খুঁজে বের করে এটাকে নিজেই সলভ করতে, শর্ট আউট করতে হয়। আহ, একটা শিক্ষা যেটা আমি সবার জন্য বলবো সেটা হলো যে কমফোর্ট জোন থেকে বের হলেই গ্রোথ হবে, কমফোর্ট জোনে থাকলে কখনো গ্রোথ হবে না। জি। তো সবশেষে আমি হচ্ছে গিয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি যে এখনকার আমাদের বাংলাদেশের পরিপ্রেক্ষিতে আজকালকার ইউথ জেনারেশন যারা আছে তারা কিন্তু এখন বাইরে পড়াশোনা করতে খুব চাচ্ছে, হ্যাঁ। তো তারা ইউরোপ হোক বা কানাডা, অস্ট্রেলিয়া বা ইউএসএ তে যেখানের কথাই চিন্তা করছে। আপনি আমাদের অডিয়েন্সকে, তরুণদের জন্য কি বার্তা বা পরামর্শ দিতে চাইবেন তাদের এই ক্যারিয়ার গড়ে তুলতে? অনেস্টলি যদি আমি বলি, বিদেশে আসা কোনো বিশেষ কিছু না। সো যারা বিদেশে আসে তাদের 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 যেই পুরা জার্নিটা থাকে, জার্নিতে সংগ্রাম থাকে, অনেক সময় তারা মানে একাকিত্বে ভোগে, অনেকগুলো রিজেকশন আসে। সো কিন্তু আহ, কেউ যদি তার লক্ষ্যে ফোকাস থেকে থাকে, আর যদি কোনো ট্রেন্ড না দেখে সিদ্ধান্ত নেয়, এটা জন্য এটা সব থেকে জরুরি। এবং শেখার চিন্তা নিয়েই আসতে হবে। তাহলে এই যাত্রা শুধু ক্যারিয়ার ফোকাস না, ভালো হিউম্যান বিং হিসেবেও নিজেকে প্রুভ করবে। স্বপ্ন দেখা ভালো, কিন্তু স্বপ্নের সাথে রিয়েলিটিকে ম্যাচ করতে হবে। নিজের এক্সপেকটেশনস, রিয়েলিটি, নিজের ড্রিম, এই তিনটা একসাথে চেক অ্যান্ড ব্যালেন্স করলে সফলতা আসবে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া আপনাকে, আপনার ব্যস্ততার মাঝে আমাদেরকে সময় বের করার জন্য। আমি আশা করি আমাদের আজকে যারা অডিয়েন্সরা আজকের এই কনভারসেশনটা দেখছে বা পডকাস্টটা দেখছে তারা অনেক কিছু শিখতে পেরেছে আপনার কাছ থেকে, আপনার এই জীবনের যাত্রা থেকে। অসংখ্য ধন্যবাদ ভাইয়া। ধন্যবাদ।